হ্যালো স্টুডেন্টস, আমি ভুবন স্যার। আজকে দশম শ্রেণীর পাটিগণিত থেকে আমরা সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব এবং আমার আগের ভিডিওসগুলোর মতন এখানেও আমি সরল সুদ কষা থেকে মাধ্যমিকের বিগত বছর হতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান তোমাদের সামনে তুলে দেবো। তো সরল সুদ কষাতে যাওয়ার পূর্বে বা সমাধানগুলো বা প্রশ্নগুলোতে যাওয়ার পূর্বে আমাদের কতগুলো টার্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো আসল বা মূলধন মানে প্রিন্সিপাল কাকে বলে। একজন ঋণ গ্রহীতা অর্থাৎ যিনি লোন গ্রহণ করেন তিনি ঋণদাতার থেকে যে পরিমাণ টাকা ধার করেন অথবা যে পরিমাণ টাকা কোনো স্থানে গচ্ছিত রাখেন বা জমা রাখেন তাকে আসল বা মূলধন বলে। অর্থাৎ আমরা কোনো একটি ব্যাংকে বা কোনো একটি সংস্থা থেকে হয় টাকা ধার করতে পারি অথবা কোনো একটি সংস্থা বা ব্যাংকে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা জমা রাখতে পারি। তাহলে যে পরিমাণ টাকা আমরা ধার করব বা যে পরিমাণ টাকা আমরা জমা রাখবো সেই টাকার পরিমাণকে বলা হয় আসল বা মূলধন অর্থাৎ প্রিন্সিপাল। এর পরেরটি হলো সময় বা টাইম। যত সময়ের জন্য টাকা ধার নেওয়া হয় বা টাকা গচ্ছিত রাখা হয় তাকে সময় বা সময়কাল বা টাইম বলে। অর্থাৎ আমরা যে টাকাটি লোন হিসাবে নিলাম বা আমরা যে টাকাটি ব্যাংকের কাছে বা কোনো সংস্থার কাছে জমা রাখলাম সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা লোন নিই বা জমা রাখি। যে সময়ের জন্য এই লোনটি নেওয়া হয় অথবা জমা রাখা হয় সেই সময়কালকেই আমরা এক্ষেত্রে সময় বা টাইম বলবো। এরপরটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটি হলো সুদ বা ইন্টারেস্ট কাকে বলে। কোনো টাকা ধার করলে ধার পরিশোধ করবার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত দিতে হয় অথবা কোথাও কোনো টাকা গচ্ছিত রাখলে ফেরত নেওয়ার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত পাওয়া যায় তাকে সুদ বলে বা বলতে পারো মোট সুদ বলে। অর্থাৎ আমরা যখন ব্যাংকের কাছ থেকে কোনো একটি লোন নিই তখন ব্যাংক আমাদেরকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংককে আমাদেরকে ফেরত দিতে হয়। বা যদি একবারে ফেরত দিতে হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের আসল ছাড়াও আরো কিছু এক্সট্রা টাকা দিতে হয়, কারণ ব্যাংক সেই টাকাটার উপরে ব্যবসা করে এক্সট্রা টাকাটা হলো ব্যাংকের ইনকাম। আবার আমরা যদি কোনো ব্যাংকের কাছে বা কোনো সংস্থার কাছে টাকা গচ্ছিত বা জমা রাখি সেই ক্ষেত্রে সে নির্দিষ্ট সময় পরে ব্যাংক বা সংস্থা আমাদেরকে আসলের উপরেও কিছু এক্সট্রা টাকা দেয়। এই এক্সট্রা টাকাটাই হলো আমাদের সুদ বা ইন্টারেস্ট। এর পরেরটি হলো সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। তাহলে প্রতি 100 টাকা এবং প্রতি 1 বছরে সুদকে বার্ষিক সুদের শতকরা হার বলে। অর্থাৎ আমরা যে মোট সুদটা পেলাম সেটা তো মোট আসলের উপরে পেলাম এবং সেটা মোট সময়ের উপরেও পেলাম। এবার সময়কে যদি আমরা ঐকিক নিয়মে 1 করি এবং আসলকে যদি আমরা 100 করি অর্থাৎ 100 টাকার 1 বছরের যে সুদ হবে সেই সুদকে বলা হয় সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা মোট যে সুদ পাই, আমরা মোট যে টাকা জমা রাখি এবং মোট যে সময়কাল দেওয়া থাকে সেই সময়কালকে যদি আমরা 1 বছর করি, মোট সুদকে যদি যদি আসলের পরিমাণ 100 হয় এবং সময়কাল যদি 1 বছর হয় তাহলে 100 টাকার 1 বছরের যে সুদ হবে সেই সুদকে বলা হয় সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। এরপরে আসা যাক আজকের অঙ্কের আসল কনসেপ্ট, সেটা হলো সরল সুদ। যে সুদ শুধুমাত্র আসলের ওপরেই হিসাব করা হয় তাকে সরল সুদ বলে। অর্থাৎ সরল সুদের কনসেপ্টটি হলো আসলে আমরা যখন ব্যাংকের কাছে কোনো টাকা জমা রাখি তখন ব্যাংক যদি সে জমা রাখা টাকাটাকে ফিক্সড ধরে নিয়ে তার উপরে সুদ দেয় অথবা আমরা যদি ব্যাংকের থেকে কোনো টাকা লোন নিই বা ধার নিই, যদি ব্যাংক যে পরিমাণ টাকা লোন বা ধার দেয় সেই টাকাটাকে আসল ধরে নিয়ে বা সেটাকে ফিক্সড ধরে নিয়ে মানে সেটা কোনো অবস্থাতে চেঞ্জ হবে না ধরে নিয়ে তার উপরে যদি সুদ নেয় তাহলে সেই সুদকে বলা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এর পরের ভিডিওসগুলোতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নিয়ে, যেখানে তোমরা দেখবে যে ব্যাংক যে আসলটি আছে সেই আসলটিকে একটা নির্দিষ্ট সময় পর পর সামান্য পরিমাণে বৃদ্ধি করছে এবং কি পরিমাণে বৃদ্ধি করছে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা নির্দিষ্ট সময় পর পর আসলটি যে আছে সেটা হয় বৃদ্ধি পাবে বা সেটি হ্রাস পাবে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেমন অন্যান্য প্রকারেই সরল সুদের ক্ষেত্রে যে আসল আছে অর্থাৎ যে টাকা আমরা লোন হিসাবে নিই বা যে টাকা আমরা ব্যাংকের কাছে জমা রাখি সেই টাকাটি কোনো অবস্থাতেই
চেঞ্জ হবে না, এটা সবসময় ফিক্সড থাকবে। এর উপরে ব্যাংক সুদ দেবে বা সুদ নেবে। তাহলে এইভাবে আমরা যদি কোনো সুদ ক্যালকুলেট করি সেটাকেই বলা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, যেটা আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়। এরপরটি দেখো, এখানে বলা হয়েছে যে সুদ বা আসল অর্থাৎ অ্যামাউন্ট কাকে বলে। তাহলে আমরা ব্যাংকের কাছে যখন কিছু পরিমাণ টাকা জমা রাখি সেটাকে আমরা বলছি আসল অর্থাৎ প্রিন্সিপাল, এবং ব্যাংক আমাদেরকে তার উপরে কিছু একটা ইন্টারেস্ট দিচ্ছে, অর্থাৎ ব্যাংক যখন ফেরত দেবে টাকাটা তখন আমাদেরকে এই পরিমাণ টাকা ফেরত দেবে, অর্থাৎ আসল ফেরত দেবে, এবং আসলের উপরে কিছু পরিমাণ সে সুদ ফেরত দেবে, যেটাকে আমরা এক্ষেত্রে বলছি সরল সুদ। তাহলে এই যে আসল এবং সুদ সেটাকে একত্রে বলা হয় সুদ আসল বা সবৃদ্ধি মূল, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি। তাহলে অ্যামাউন্ট বলতে আমরা কি বুঝলাম, যে একটি নির্দিষ্ট সময় অন্তর আসল এবং সুদ সমেত যে টাকা হয় তাকে সুদ আসল বা সবৃদ্ধি মূল বলে। তাহলে অ্যামাউন্ট ক্যাপিটাল এ দ্যাট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এর পরেরটি দেখো, বলা হয়েছে যে ঋণদাতা বা পাওনাদার কাকে বলে। তাহলে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাদেরকে ঋণদাতা বা পাওনাদার বলে। যেমন ব্যাংকের ক্ষেত্রে যদি ব্যাংক কোনো ব্যক্তিকে ধার দেন তাহলে ব্যাংক হয়ে গেল ঋণদাতা বা পাওনাদার। আর ঋণ গ্রহীতা বা দেনাদার অর্থাৎ ডেপ্টর হলেন যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে ঋণ গ্রহীতা বা দেনাদার বলে। অর্থাৎ ব্যাংক যদি কোনো ব্যক্তিকে লোন দেন তাহলে ব্যাংক হবে ঋণদাতা বা পাওনাদার, এবং যিনি লোন নিলেন তিনি হবেন ঋণ গ্রহীতা বা দেনাদার। বোঝা গেল? তার মানে আমরা যদি সাধারণভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করি তাহলে একটা ব্যাংক আর একজন মানুষ, ব্যাংক যদি মানুষকে ধার দেয় তাহলে ব্যাংক হয়ে গেল আমাদের ঋণদাতা মানে ক্রেডিটর, এবং যে লোকটি লোনটি নিল তিনি হলো ঋণ গ্রহীতা বা ডেপ্টর। ব্যাংক লোকটিকে যে পরিমাণ ধার দিল সেটিকে আমরা বলছি প্রিন্সিপাল, যে সময়ের জন্য ধার দিল সেটাকে বলছি সময়কাল অর্থাৎ টাইম, এবং এই সময়ের জন্য পরে ব্যাংক যে পরিমাণ সুদ ক্যালকুলেট করবে সেটাকে আমরা বলছি হচ্ছে সরল সুদ, এবং সরল সুদের ক্ষেত্রে সবসময় প্রিন্সিপাল অর্থাৎ আসলটা ফিক্সড থাকবে। আবার ব্যাংক একটা নির্দিষ্ট হারে সুদ চাপাবে, সে নির্দিষ্ট হারটা যদি এরকম হয় যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, তাহলে ব্যাংকের সুদের হার আমরা বলবো R%। এবং ব্যাংকে আমরা আবার বলছি ঋণদাতা, এবং যিনি গ্রহণ করছেন তিনি হচ্ছেন ঋণ গ্রহীতা বা ডেপ্টর। তাহলে এই হলো আমাদের সরল সুদ কষার বেসিক কনসেপ্ট। তো আমি এখানে মূলত ঋণের কথাই বললাম। আবার আমরা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম খাতে টাকা জমা রাখি, তো সিস্টেমটি একই। সেক্ষেত্রে যদি ব্যাংক আসলকে ফিক্সড ধরে নিয়ে তার উপরে ইন্টারেস্ট দেয় তাহলেও কিন্তু সেটি সরল সুদ কষার হিসাবেই চলবে। এরপরে দেখো, এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র। তো আমাদের প্রথম সূত্রটি হলো যে আমরা আসলকে পি ধরে নেব, কারণ আসলের ইংরেজি নাম হলো প্রিন্সিপাল, তাই প্রিন্সিপালের পি ধরা হলো। সময় অর্থাৎ টাইমকে টি বছর ধরা হলো। বার্ষিক সুদের হার হচ্ছে R%, মোট সুদ হলো I টাকা, এবং সবৃদ্ধিমূল অর্থাৎ অ্যামাউন্ট হলো ক্যাপিটালে। তো তোমরা বুঝতে পারছো যে এখানে প্রত্যেকটিরই যে ইংরেজি অনুবাদ আছে তাদের প্রথম অক্ষরটিকে নেওয়া হয়েছে। আসল অর্থাৎ প্রিন্সিপালের পি, সময় টাইমের টি, বার্ষিক সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্টের আর, মোট সুদ অর্থাৎ ইন্টারেস্টের আই, এবং সবৃদ্ধিমূল হলো ক্যাপিটাল এ। তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেট করা অর্থাৎ মোট ইন্টারেস্ট ক্যালকুলেট করার সূত্র হলো ক্যাপিটাল I ইকুয়ালস টু PRT/100। তো এখানে একটা কথা বলে রাখা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই সূত্রতে আমরা যে টিটা ব্যবহার করি এটা কিন্তু অবশ্যই বছরে হতে হবে। যদি কোনো কারণে সময়কালটি বছরের পরিবর্তে মাস বা দিনে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা অবশ্যই ঐকিক নিয়ম করে বছরে প্রকাশ করে নেব। যেমন যদি আমাদেরকে বলা হয় 1 মাস, তাহলে আমরা 1 মাসকে সেটাকে কি করে বছরে কনভার্ট করব, আমরা কনভার্ট করবো হচ্ছে 1/12 বছর। অর্থাৎ আমরা যখন টি এর পরিবর্তে এখানে টি এর মানটি বসাবো তখন কিন্তু আমরা 1 মাস বসাবো না, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন পুরো ভুল হয়ে যাবে। আমরা টি এর পরিবর্তে 1/12 এই সংখ্যাটি বসাবো। অর্থাৎ মোট কথা, প্রশ্নের মধ্যে টি যেই এককেই থাক না কেন আমরা যখন সূত্রে সেটিকে ব্যবহার করব আমরা কিন্তু অবশ্যই সেটিকে বছরে কনভার্ট করে নিব। তাহলে আমরা পেলাম আই বা SI অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট দ্যাট ইজ ইকুয়ালস টু PRT/100। নেক্সট হলো সবৃদ্ধি মূল অর্থাৎ অ্যামাউন্টের এ দ্যাট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আবার ইন্টারেস্ট মানে আমরা পেয়েছি PRT/100, তার মানে ক্যাপিটাল A ইকুয়ালস টু ক্যাপিটাল P প্লাস PRT/100। তো বেসিক্যালি এই দুটো সূত্র দিয়ে অর্থাৎ I ইকুয়ালস টু
পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, এই হলো প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র হলো অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এই দুটো সূত্র দিয়ে আমরা যাবতীয় সরল সুদ কষার অঙ্কগুলো করতে পারি। এছাড়াও আরও কিছু সূত্র আছে, কিন্তু আমি অভিজ্ঞতা দিয়ে বলছি যে এই দুটো সূত্র ভালো করে তোমরা বুঝতে পারলে তোমরা সরল সুদ কষার যে কোনো অঙ্কই অনায়াসে করতে পারো। প্রথম কোশ্চেন হলো, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরে সুদ আসলের 1/4 হবে? মাধ্যমিক 2005 এবং 2014। তো এই প্রশ্নতে তোমরা দেখো, এখানে আমাদের সরল সুদের হার বের করতে বলা হয়েছে, অর্থাৎ সুদের হার এটা আমরা ক্যালকুলেট করে নির্ণয় করব। সময় আমাদের দেওয়া আছে 5 বছর। আমাদের বলা আছে যে সুদ আসলের 1/4 হবে, কিন্তু প্রশ্নে কোথাও আসল কিন্তু দেওয়া নেই। সুদ এবং আসলের মধ্যে সম্পর্ক দেওয়া আছে যে সুদ আসলের 1/4 হবে। তাহলে আমরা ধরে নিই আসল হলো x টাকা, সুদের হার r%, সময় হলো 5 বছর। এবার মোট সুদ হলো আসলের 1/4, তাহলে 1/4 ইন্টু আসলকে x ধরা হলো, অর্থাৎ x/4। এবার আমরা সূত্র থেকে পাই i ইকুয়ালস টু p ইন্টু r ইন্টু t বাই 100। তাহলে i এর পরিবর্তে x/4 বসলো, p এর পরিবর্তে x বসানো হলো, এবং r এর পরিবর্তে বসলো হচ্ছে r, t এর পরিবর্তে 5, আর নিচে হলো 100। তাহলে 100 আর আমরা 5কে কেটে দিলে 20 হলো, এখানে x আর x কেটে দিলাম। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকলো? আমাদের কাছে পড়ে থাকলো 1/4, দ্যাট ইজ ইকুয়ালস টু r/20। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এই 20টা উপরে চলে আসবে। তাহলে আমাদের কাছে থাকবে r ইকুয়ালস টু 20/4, আর 20/4 করলে সেটা দাঁড়ায় 5। অতএব আমরা বলতে পারি যে সুদের হার ছিল 5%। অতএব বার্ষিক সরল সুদের হার হবে 5%। তো এইভাবে শুধুমাত্র একটা বা দুটো সূত্রের সাহায্যে তোমরা সরল সুদ কষায় যে কোনো প্রশ্নেরই সমাধান করতে পারো। তার জন্য ধরে ধরে সমস্ত সূত্রগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এর পরের অঙ্কটি দেখো, এটা মাধ্যমিক 2014 সালে এসেছিল। এখানে বলা হয়েছে যে একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন। 4 বছর পর তিনি জানতে পারলেন যে তার টাকা সুদে মূলে 434 টাকা হয়েছে। সুদে মূলে মানে তোমরা জানোই, সুদে মূলে বলতে আমরা বুঝি অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসলের 6/25 সুদ হিসাবে পাচ্ছে। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিস বার্ষিক কি হারে সরল সুদ দিয়েছে? তার মানে এখানে আমাদেরকে আসল বের করতে হবে এবং সরল সুদের হার এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরি তিনি পোস্ট অফিসে x টাকা জমা রেখেছিলেন, তাহলে আসল p সমান x টাকা, সময় হয়ে গেল আমাদের 4 বছর। এবার মোট সুদ ক্যাপিটাল I সেটা হলো আসলের 6/25, তাহলে আসল হলো x, তার 6/25 অর্থাৎ 6x/25। আবার আমরা জানি I সমান PRT/100 হয়, তাহলে 6x/25 ইকুয়ালস টু p এর পরিবর্তে x, আর r থাকলো, t এর পরিবর্তে 4 বছর, কারণ এখানে 4 বছর আছে, আর 100 থাকলো। তাহলে আমরা 25 আর 100কে কেটে দিলাম, পেলাম 4, 4 আর 4 কেটে গেল, আর এখানে আছে একটা 6, আর ডান দিকে আছে আমাদের r, কারণ x কেটে যাবে। তাহলে আমাদের আসলো r ইকুয়ালস টু 6%। এরপর তোমরা দেখো যে সুদে মূলে কত হচ্ছে? সুদে মূলে হচ্ছে 434 টাকা। তো আমরা জানি অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট হলো 434, প্রিন্সিপাল হলো x, প্লাস ইন্টারেস্ট হলো PRT/100। তাহলে 434 দ্যাট ইজ ইকুয়ালস টু x প্লাস p এর পরিবর্তে বসলো x, রেট অফ ইন্টারেস্ট আমরা 6% বের করেছি, টাইম হয়ে গেল 4 বছর, আর নিচে হলো আমাদের 100। তাহলে এখানে আমরা 4 আর চাইলে 100কে কাটাকাটি করে 25 করতে পারি। তাহলে আমাদের কত থাকবে? আমাদের থাকবে হচ্ছে 434 সমান সমান x প্লাস 6x/25। তো এখানে লসাগু করা যাক, নিচে হবে 25, উপরে হবে আমাদের 25x প্লাস x, আবার 25x প্লাস x মিলে হয় 31x ডিভাইডেড বাই 25। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা কি পেলাম? আমরা পেলাম x ইকুয়ালস টু 434 ইন্টু 25 হোল ডিভাইডেড বাই 31। এবার 31 আর 431কে যদি কাটাকাটি করি তাহলে আমরা দেখব উপরে আসবে হচ্ছে 14। তাহলে 14 ইন্টু 25 দ্যাট ইজ ইকুয়ালস টু 350। তার মানে আমরা বলতে পারি যে তিনি পোস্ট অফিসে জমা রেখেছিলেন 350 টাকা এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার ছিল 6%। তো এইভাবে তোমরা একটা সূত্রের সাহায্যে কিন্তু অনায়াসে এইভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো। এর পরের প্রশ্নটি দেখো, এটা মাধ্যমিক 2013 সালে এসেছিল। বলা হয়েছে যে বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা বা কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য মানে 4 বছরের জন্য
ঋণ দিলেন। তাহলে বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। তাহলে বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিলেন? এবার তিনি দুজনকেই কিন্তু একই পরিমাণ টাকা দেননি। তিনি প্রথম জনকে যদি এক্স পরিমাণ টাকা দেন, তাহলে দ্বিতীয় জনকে দিয়েছেন 2x পরিমাণ টাকা। প্রথম জনকে টাকা দিয়েছিলেন 4 বছরের জন্য, দ্বিতীয় জনকেও টাকা দিয়েছিলেন 4 বছরের জন্যই। প্রথম জনের কাছ থেকে তিনি ইন্টারেস্ট নিচ্ছেন 8% করে, আর দ্বিতীয় জনের কাছ থেকে তিনি ইন্টারেস্ট নিচ্ছেন 10% করে। তাহলে অবশ্যই দ্বিতীয় ব্যক্তিকে বেশি সরল সুদ দিতে হবে। তাহলে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ দেয়। তো আমাদেরকে বের করতে হবে এক্স এর মান কত। তাহলে আমরা ধরি যে বিমলবাবু প্রথম ব্যক্তিকে এক্স পরিমাণ টাকা ধার দিয়েছিলেন, সুতরাং দ্বিতীয় ব্যক্তিকে 2x পরিমাণ টাকা ধার দিয়েছেন। এখন প্রথম ব্যক্তির ক্ষেত্রে পি সমান সমান এক্স, টাইম সমান সমান 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 8%, তাহলে আই ইকুয়ালস টু PRT/100। তাহলে পি এর পরিবর্তে এক্স, আর এর পরিবর্তে 8 এবং সময়ের জায়গায় 4/100 বসানো হলো। সিম্পলিফাই করাতে 32x/100 বসলো। আমরা এখানে আর কাটাকাটি করলাম না, নিচে 100ই রাখলাম। এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে পি সমান সমান 2x, আর সমান সমান 10%, টাইম 4 বছরই আছে। তাহলে আই ইকুয়ালস টু PRT/100 সূত্র থেকে পাই পি এর পরিবর্তে 2x, আর এর জায়গায় 10, টি এর জায়গায় 4/100। তো এগুলোকে কাটাকাটি আমরা চাইলে করতে পারি বা নিচে 100ও রাখতে পারি। তাহলে আমাদের থাকলো হচ্ছে 80x/100। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তিনি সুদ পাচ্ছেন বা সরল সুদ পাচ্ছেন 80x/100, আর প্রথম ক্ষেত্রে তিনি সরল সুদ পাচ্ছিলেন হচ্ছে 32x/100। তা বলা হয়েছে যে প্রথম অপেক্ষা দ্বিতীয়তে তিনি 960 টাকা বেশি সুদ পান। তার মানে আমরা বলতে পারি প্রশ্নানুসারে 80x/100 মাইনাস 32x/100 দ্যাট ইজ ইকুয়ালস টু 960। তাহলে এটা একটা আমাদের সমীকরণ দাঁড়ালো। এখানে লসাগু করা হলো 100, তাহলে উপরে আসলো 80x মাইনাস 32x/100 সমান সমান 960। বিয়োগ করে উপরে হলো 48x ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লাই করে দিলাম 100 দিয়ে, তাহলে 960 ইন্টু 100, তাহলে 48 নিচে আসলে 48 আর 96 কাটলে 20 হলো। তাহলে 20 আর 100 গুণ করলাম, হয়ে গেল 2000। সুতরাং বিমলবাবু মোট ঋণ করেছিলেন কত? দেখো তিনি প্রথম ব্যক্তিকে দিয়েছিলেন এক্স পরিমাণ টাকা, দ্বিতীয় ব্যক্তিকে তার ডবল অর্থাৎ 2x পরিমাণ টাকা দিয়েছিলেন। তার মানে তিনি আসলে মোট x প্লাস 2x পরিমাণ টাকা দিয়েছিলেন, অর্থাৎ তিনি দিয়েছিলেন 3x পরিমাণ টাকা। তাহলে 3x পরিমাণ যদি টাকা হয়, যেখানে x এর ভ্যালু হচ্ছে আমাদের 2000, তার মানে তাকে মোট ঋণ দিতে হয়েছিল 3 ইন্টু 2000 অর্থাৎ 6000 টাকা। এরপর 4 নম্বর প্রশ্নটি দেখো, এটি মাধ্যমিক 2015 সালে এসেছিল। বলা হয়েছে যে একজন লোক বছরে 7% সরল সুদে 4000 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক 1 বছর পরে বছরে 8% সরল সুদে 4000 টাকার দ্বিতীয় ঋণ নেন। তার মানে তিনি প্রথম ঋণ নিলেন, সেই প্রথম ঋণের ঠিক 1 বছর পরে তিনি দ্বিতীয় ঋণ নিলেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ওই দুই ঋণের সুদ সমান হবে? তার মানে প্রথম ঋণটা যতদিন ধরে ছিল তার থেকে ঠিক 1 বছর কম থাকবে দ্বিতীয় ঋণ, কারণ দ্বিতীয় ঋণ তিনি নিয়েছেন প্রথম ঋণের ঠিক 1 বছর পরে। প্রথম ঋণের ক্ষেত্রে তিনি 7% সরল সুদের হারে সুদ দিচ্ছেন, যেখানে দ্বিতীয় ঋণের ক্ষেত্রে তিনি 8% সরল সুদের হারে সুদ দিচ্ছেন। প্রথম ঋণ তিনি নিয়েছিলেন 4000 টাকা এবং দ্বিতীয় ঋণও তিনি নিয়েছিলেন 4000 টাকায়। তো আমাদেরকে বের করতে হবে যে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার এই দুই ঋণের সুদ সমান হবে। তো ধরি প্রথম ঋণ নেওয়ার ঠিক এক্স বছর পরে তার দুই ঋণের সুদ সমান হবে। তাহলে প্রথম ঋণের ক্ষেত্রে প্রিন্সিপাল 4000, রেট অফ ইন্টারেস্ট 7% এবং টাইম হয়ে গেল আমাদের এক্স বছর। তাহলে ইন্টারেস্ট ইকুয়ালস টু PRT/100, পি এর জায়গায় 4000, আর এর জায়গায় 7, টি এর জায়গায় x/100। তোমরা চাইলে 100টাকে কাটাকাটি করতে পারো, তো আমি এখানে কাটাকাটি করছি না, আমি এটাকে এরকম ভাবেই রেখে দিলাম। আবার দ্বিতীয় ঋণের ক্ষেত্রে প্রিন্সিপাল 4000 টাকাই আছে, রেট অফ ইন্টারেস্ট বেড়ে গিয়ে 8% হলো, টাইম হবে x মাইনাস 1 বছর, কারণ আমি একটু আগেই বললাম যে প্রথম ঋণ থেকে দ্বিতীয় ঋণ কিন্তু 1 বছর কম হবে, কারণ দ্বিতীয় ঋণ প্রথম ঋণের ঠিক 1 বছর পরে নেওয়া হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু PRT/100 থেকে পাই পি এর পরিবর্তে 4000, আর এর পরিবর্তে 8, টি এর পরিবর্তে x-1, নিচে হলো 100। এবার শর্তানুসারে আমরা বলতে পারি যে প্রথম ঋণের মোট সুদ আর দ্বিতীয় ঋণের মোট সুদ এ দুটো সমান, অর্থাৎ 4000 ইন্টু 7 ইন্টু x/100 ইকুয়ালস টু 4000 ইন্টু 8 ইন্টু x-1/100। তো আমরা যদি কাটাকাটি না করি তাহলে আমাদের সুবিধা হলো এইভাবে আমরা এগুলোকে কেটে দিতে পারি। তাহলে বাঁদিকে আসলো 7x আর ডান দিকে আসবে 8 ইন্টু x-1, তাহলে 7x ইকুয়ালস টু 8x-8। আবার 8টাকে বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে আমাদের হলো 8x মাইনাস 7x পক্ষান্তর করে। তাহলে x এর মান কত দাঁড়ালো? x এর মান দাঁড়ালো 8।
এক্স আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম যে প্রথম ঋণ নেওয়ার সময়কাল। সুতরাং প্রথম ঋণ নেওয়ার ৮ বছর পরে তার ২ ঋণের সুদ সমান হবে। এর পরের অঙ্কটি, এটি দেখো, এটি ১৯৯৩ এবং ২০০২ সাল, অর্থাৎ দুবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে। বলা হয়েছে এক ব্যক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংক ও বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখায় তার বছরের শেষে যা আয় হয় সমস্ত টাকা ব্যাংকে রাখলে তার চেয়ে ৫০ টাকা বেশি আয় হতো। এখানে কিন্তু আয় বলতে কিন্তু মোট সুদের কথা বলা হয়েছে। ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 10% এবং 8% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তার সঞ্চয়ের পরিমাণ ছিল ৫,৭০০ টাকা। তাহলে আমরা মনে করি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন এক্স টাকা। তাহলে পোস্ট অফিসে তিনি রেখেছিলেন অবশিষ্ট টাকা, অর্থাৎ ৫,৭০০ মাইনাস এক্স টাকা। এবার আমরা ব্যাংকের ক্ষেত্রে আলাদা করে হিসাব করব এবং আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে আলাদা করে হিসাব করব। তাহলে ব্যাংকের ক্ষেত্রে প্রিন্সিপাল ইকুয়ালস টু এক্স, রেট অফ ইন্টারেস্ট দেখো ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে 10%, পোস্ট অফিসের 8%, তাহলে রেট অফ ইন্টারেস্ট হলো 10%। টাইম হচ্ছে ১ বছর, কারণ আমরা ১ বছরের হিসাবে করছি, কারণ এখানে বলাই আছে যে বছরের শেষে যা আয় হয়। তাহলে আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 থেকে আমরা পাই পি এর পরিবর্তে এক্স, আর এর পরিবর্তে 10, টি এর পরিবর্তে 1/100, সিম্পলিফাই করে হলো 10x/100। তো এগুলোকে এইভাবে রেখে দাও, তাতে ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে পি ইকুয়ালস টু অবশিষ্ট টাকা, অর্থাৎ ৫,৭০০ মাইনাস এক্স, রেট অফ ইন্টারেস্ট 8%, টাইম হয়ে গেল 1 বছর। তাহলে আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 থেকে আমরা পেলাম 8 ইন্টু ৫,৭০০ মাইনাস এক্স বাই 100। তাহলে মোট আয় বলতে কি হবে? মোট আয় হবে হচ্ছে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ। তাহলে এই দুটোকে যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হবে মোট আয়। তো এটাকে এভাবে রাখা যাক। এরপরে বলা হয়েছে যে তিনি যদি মোট টাকাটিকে শুধুমাত্র ব্যাংকে রাখতেন তাহলে তার ৫০ টাকা বেশি আয় হতো। এবার তোমরা চিন্তা করো, তিনি যদি মোট টাকাটিকে ব্যাংকে রাখতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল হতো ৫,৭০০ টাকা। রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত আমরা জানি? 10%। সময় কত? সময় হচ্ছে ১ বছর। তাহলে ইন্টারেস্ট কত হতো আমাদের? ইন্টারেস্ট হতো ৫,৭০০ ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম হোল ডিভাইডেড বাই ১০০। তো তোমরা চাইলে এটাকে এরকমভাবে রাখতে পারো। তাহলে শুধুমাত্র ব্যাংকে সম্পূর্ণ টাকা রাখলে আমাদের বা তার আয় হতো ৫,৭০০ ইন্টু 10/100। যেখানে তিনি যদি ভাগ ভাগ করে টাকা রাখতেন তাহলে ব্যাংকের কাছ থেকে পেতেন 10x/100 এবং পোস্ট অফিসের কাছ থেকে তিনি পেতেন 8 ইন্টু 5,700 মাইনাস এক্স বাই 100, অর্থাৎ মোট হলো 10x/100 প্লাস 8 ইন্টু 5,700 মাইনাস এক্স বাই 100। তাহলে ব্যাংকে রাখলে যেহেতু তিনি ৫০ টাকা বেশি পেতেন, তার মানে আমরা বলতেই পারি যে ব্যাংকের থেকে প্রাপ্ত টাকা মাইনাস ৫০ ইকুয়ালস টু ভাগ ভাগ করে রাখার ক্ষেত্রে মোট সুদ। তাহলে এই হলো আমাদের সমীকরণ। এরপরে আমরা যদি এটিকে ১০০ দ্বারা গুণ করি, সবাইকে ১০০ দিয়ে গুণ করলে এটা হবে ৫,৭০০। ৫০-এর নিচে কোনো ১০০ নেই, তাহলে ৫০কে ১০০ দিয়ে গুণ করলে হয়ে যাবে ৫,০০০। এখানে ১০০ কেটে গিয়ে হলো 10x, প্লাস এখানে ১০০ গুলো কেটে যাবে। আর আমি ৮ দিয়ে ৫,৭০০কে গুণ করেছি ৪৫,৬০০ মাইনাস 8x। এবার x গুলোকে এক সাইডে নিয়ে আসলাম এবং বাকি সংখ্যাগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসলে আমাদের হলো 2x ইকুয়ালস টু ৬,৪০০। আর 2x যদি ৬,৪০০ হয় তাহলে x হবে ৬,৪০০/2, অর্থাৎ ২,২০০ টাকা। আমরা x কে ধরেছিলাম কি? আমরা x কে ধরেছিলাম যে ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ। সুতরাং আমরা বলতে পারি যে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন ৩,২০০ টাকা এবং তিনি পোস্ট অফিসে জমা রেখেছিলেন অবশিষ্ট, অর্থাৎ ৫,৭০০ মাইনাস ৩,২০০, অর্থাৎ ২,৫০০ টাকা। এর পরের অঙ্কটি দেখো, প্রশ্ন নম্বর ৬, যেটি মাধ্যমিক ১৯৯০ সালে এসেছিল। বলা হয়েছে যে একজন কর্মচারী অবসর গ্রহণের সময় যে টাকা পেয়েছিলেন তা 7% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখেন। প্রতি বছর শেষে শুধু সুদের টাকা তুলে তিনি ৮ বছরে মোট ১৫১২ টাকা খরচ করেন। তার মানে আমরা বলতে পারি ৮ বছরের সরল সুদ হলো ১৫১২ টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন? যদি প্রতি বছর সুদের টাকা তুলে না নিতেন তবে কত বছরের তার টাকা ৫,১৫৭ টাকা হতো? তো এই প্রশ্নটা আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এটা তোমরা একটু ভালো করে চর্চা করবে। ধরি তিনি অবসর গ্রহণের সময় এক্স পরিমাণ টাকা পেয়েছিলেন। তাহলে প্রিন্সিপাল হলো এক্স, টাইম হলো ৮ বছর, রেট অফ ইন্টারেস্ট হলো 7%, তাহলে আই হয়ে গেল আমাদের PRT/100। এবার ৮ বছরে দেখো তোমরা প্রতি বছর শেষে শুধু তিনি সুদের টাকা তুলে নিতেন। তাহলে প্রতি বছর শেষে যদি তিনি সুদের টাকা তুলে নেন এবং তিনি ৮ বছরে ১৫১২ টাকা খরচ করে থাকেন, তাহলে ১৫১২ টাকাটাই হলো ৮ বছরের সুদ। তার মানে ইন্টারেস্ট বা সুদ হলো ১৫১২, ডান দিকে পি এর পরিবর্তে এক্স,
আর এর জায়গায় 7, টি এর জায়গায় 8 ডিভাইডেড বাই 100, আমরা এটাকে সিম্পলিফাই করে পেলাম এক্স হয়ে গেল আমাদের 2700 টাকা। অর্থাৎ তিনি ব্যাংকের কাছে 2700 টাকা জমা রেখেছিলেন। তো এর পরের অংশটিতে দেখো যে তিনি যদি সুদের টাকা প্রতি বছর তুলে না নিতেন তাহলে সুদে আসলে তিনি 5157 টাকা পেতেন। সুতরাং প্রিন্সিপাল হলো 2700, টাইমটা ধরে নিলাম আমি ওয়াই বছর, রেট অফ ইন্টারেস্ট 7%, অ্যামাউন্ট হলো আমাদের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এর জায়গায় বসলো 5157 টাকা। প্রিন্সিপাল আমরা এখনই বের করলাম 2700, প্লাস আই হলো পিআরটি বাই 100, তাহলে পি এর জায়গায় হলো 2700, আর এর জায়গায় 7, টাইম আমরা জানি না ওয়াই ধরেছি বাই 100, এখানে 100 শূন্য শূন্য 2700 শূন্যগুলো কেটে দিলাম এবং সিম্পলিফাই করলাম। তাহলে আমাদের ডান দিকে থাকলো হচ্ছে 27 ইন্টু 7y, বা দিকে থাকলো 5157 মাইনাস 2700, বিয়োগ করাতে হলো 2457 টাকা, আর 27 আর 7টা নিচে চলে আসলো, কাটাকাটি করে পেলাম 13। তার মানে 13 বছরে তার টাকা সুদমূল্য হবে 5157 টাকা। এর পরের অঙ্কটি কোশ্চেন নাম্বার 7, যেটি মাধ্যমিক 1991 সালে এসেছিল। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে যে তাঁত শিল্পীদের এক সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিল যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5 পরিশোধ করে। তার মানে 2 বছর পর পর সে 9% সরল সুদের হারে 2 বছরের সুদ দিয়ে দিবে এবং সে আসল যে টাকাটা ঋণ নিয়েছিল তার 1/5 পরিশোধ করবে। তাহলে 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ যদি সমিতিকে 19,000 টাকা শোধ দিতে হয় তবে তিনি কত টাকা ধার করেছিল। তাহলে আমরা ধরে নিই যে তিনি এক্স পরিমাণ টাকা ধার করেছিল এবং এখানে সময়কালকে আমরা 2 বছর ধরে নিব। রেট অফ ইন্টারেস্ট হলো আমাদের 9%, তাহলে ইন্টারেস্ট ইকুয়ালস টু পিআরটি বাই 100, পি এর জায়গায় এক্স, আর এর জায়গায় 9, টি এর জায়গায় 2/100 বসাইলে আমাদের আসলো 18x/100। এবার তোমরা দেখো 2 বছর পরে তাকে শোধ করতে হয়েছে হচ্ছে 19,000 টাকা। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। কিভাবে শোধ করতে হবে? তাকে 2 বছরের সুদ শোধ করতে হবে এবং আসলের 1/5 শোধ করতে হবে। এবার আসল আমরা কত ধরেছি? এক্স, তার 1/5 মানে 1/5x, অর্থাৎ তাকে 2 বছর পরে আসলের x/5 এই অংশটা শোধ করতে হবে এবং তার সঙ্গে 2 বছরের যে সুদ যেটা আমাদের বেরিয়েছে 18x/100, এটাও তাকে কিন্তু পরিশোধ করতে হবে। কিন্তু 2 বছর পরে তাকে শোধ করতে হয়েছে 19,000 টাকা। তাহলে কি আমরা বলতে পারি যে x/5 প্লাস 18x/100 দ্যাট ইজ ইকুয়ালস টু 19,000। তো এটাকে এবার সিম্পলিফাই করা হোক। তাহলে নিচে 100 আর 5 এর লসাগু হলো 100, উপরে হলো 18x প্লাস 20x ইকুয়ালস টু 19,000। তাহলে 100টিকে ক্রস মাল্টিপ্লাই করলাম, ডান দিকে গেল, 18 আর 20কে যোগ করলে হলো 38x, আবার 38কে নিচে নিয়ে আসলাম, তাহলে উপরে আসলো হচ্ছে 19,000 ইন্টু 100/38, সিম্পলিফিকেশন করে বের হলো x ইকুয়ালস টু 50,000 টাকা। সুতরাং আমরা বলতে পারি যে সমবায় সমিতি সমবায় ব্যাংক থেকে 50,000 টাকা ধার করেছিল। এর পরের প্রশ্নটি দেখো, এটি মাধ্যমিক 1996 সালে এসেছে। কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে একটি সমবায় ব্যাংক নিম্নবিত্তের লোকেদের বাড়ি করার জন্য টাকা ঋণ দেয় এই শর্তে যে ঋণের টাকা সুদসহ 3 বছর বা তার মধ্যে ফেরত দিলে সুদের হার হবে 6% সরল সুদ, অন্যথায় পুরো সময়ের জন্য বছরে 7.5% সরল সুদ দিতে হবে। কৌশিক বাবু এবং দেবাশিস বাবু একই দিনে একই পরিমাণ টাকা ঋণ নেন এবং দেবাশিস বাবু ঠিক 3 বছর শেষ হওয়ার দিন সুদ সহ ঋণ পরিশোধ করে এবং কৌশিক বাবু 5 বছর শেষ হওয়ার দিন তা পরিশোধ করে এবং তিনি দেবাশিস বাবুর থেকে সুদ বাবদ 24,375 টাকা বেশি দেয়। তাহলে প্রত্যেকে কত টাকা ঋণ নিয়েছে? তার মানে এই ক্ষেত্রে কৌশিক বাবু 5 বছরের জন্য ঋণটি নিয়েছেন আমরা বলতে পারি এবং দেবাশিস বাবু 3 বছরের জন্য ঋণটি নিয়েছেন বলতে পারি। তাহলে কৌশিক বাবুর ক্ষেত্রে সুদের হার হবে 7.5% এবং দেবাশিস বাবুর ক্ষেত্রে সুদের হার হবে 6%। তাহলে মনে করি প্রত্যেকেই এক্স পরিমাণ টাকা ঋণ নিয়েছিলেন। তাহলে কৌশিক বাবুর ক্ষেত্রে পি হলো এক্স, টাইম হলো 5 বছর, আর হলো 7.5%, কারণ কৌশিক বাবু 5 বছর শেষে ঋণ পরিশোধ করেছেন, তাই তার ক্ষেত্রে টি হলো 5 বছর এবং যেহেতু 3 বছরের বেশি সময়ের জন্য ঋণ নিয়েছিলেন তাই সুদের হার হবে 7.5%। তাহলে আমরা আই ইকুয়ালস টু পিআরটি বা পিটিআর বাই 100 এর সূত্র থেকে পাই পি এর পরিবর্তে এক্স, টি এর পরিবর্তে 5, আর এর পরিবর্তে 7.5/100। এটিকে এইভাবে রাখা হলো। দেবাশিস বাবুর ক্ষেত্রে পি একই থাকবে অর্থাৎ এক্স, সময় হবে 3 বছর, কারণ দেবাশিস বাবু ঠিক 3 বছর শেষ হওয়ার দিন সুদসহ ঋণ পরিশোধ করেন, তাই আমরা সময় এখানে 3 বছর ধরলাম এবং যেহেতু 3 বছরের মধ্যে তিনি ঋণ পরিশোধ করেছিলেন তাই তার জন্য সুদের হার হবে 6%। তাহলে আই পেলাম আমরা পিটিআর বা পিআরটি বাই 100, সেখানে এক্স ইন্টু 3 ইন্টু 6/100। এবার দেখো বলা হয়েছে যে কৌশিক বাবু
দেবাশিস বাবুর থেকে সুদ বাবদ 24,375 টাকা বেশি দেন। তার মানে কৌশিক বাবুকে 24,325 টাকা বেশি দিতে হয়, কারণ তিনি বেশি দিনের জন্য এবং উচ্চ হারে ঋণ নিয়েছিলেন। তার মানে কৌশিক বাবুর সুদ মাইনাস দেবাশিস বাবুর সুদ, দ্যাট ইজ ইকুয়ালস টু 24,375। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে 7.5 ইন্টু 5 ইন্টু এক্স বাই 100 মাইনাস 3 ইন্টু 6 ইন্টু এক্স বাই 100 সমান সমান 24,375। সমীকরণে কখনো একক লিখতে নেই, তাই টাকা লেখা হলো না। তো এখানে লসাগু করা হলো, লসাগুতে 100 লসাগু 100 হয়। 7.5 এর সঙ্গে 5 কে মাল্টিপ্লাই করে হলো 37.5x মাইনাস 318x, আর 100টা ক্রস মাল্টিপ্লাই করে ডান দিকে চলে আসলো। তাহলে এখানে বিয়োগ করে পাওয়া গেল 19.5x ইকুয়ালস টু 24,375 ইন্টু এক্স। তাহলে 19.5x যখন আমি 19.5কে ডান দিকে নিয়ে আসবো, তখন যেহেতু এক্স এর সঙ্গে গুণ আছে ডান দিকে গেলে ভাগ হবে, অর্থাৎ 19.5 নিচে নেমে গেল। নিচের পয়েন্টটিকে তুলে দিলে উপরে একটা 10 আসলো। এরপর এটিকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করাতে আমাদের আসলো 1,25,000 টাকা। সুতরাং আমরা বলতে পারি যে দেবাশিস বাবু এবং কৌশিক বাবু উভয়ই 1,25,000 টাকা করে ঋণ নিয়েছে। এর পরের অঙ্কটি কোশ্চেন নাম্বার 9, যেটি 2001 মাধ্যমিক পরীক্ষা এসেছিল, সেটাতে বলা হয়েছে কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে মূলে 980 টাকা হয়। সুদের হার এবং মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধরি মোট টাকার পরিমাণ x এবং সুদের হার r%। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ সহ 3 বছরে 944 টাকা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল পি সমান সমান x টাকা, রেট অফ ইন্টারেস্ট r%, টাইম হয়ে গেল 3 বছর। তাহলে i কস্ট অফ PRT বাই 100 এর মধ্যে বসালাম, বসিয়ে দাঁড়ালো x ইন্টু r ইন্টু 3 বাই 100। এবার দেখো সুদ সহ 944, তার মানে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। অ্যামাউন্টে বসলো 944, প্রিন্সিপালে বসলো x, আর i এর জায়গায় বসলো x ইন্টু r ইন্টু 3 বাই 100, অর্থাৎ 3rx বাই 100। এটিকে আমরা সমীকরণ 1 নাম দিলাম। এরপর বলেছে যে সুদের হারকে 25% বৃদ্ধি করা। 25% বৃদ্ধি করা হওয়ার অর্থ হলো যে আগে আমাদের সুদের হার ছিল r, সেই r এর সঙ্গে 25% বৃদ্ধি পাবে। তাহলে নতুন সুদের হার হবে r প্লাস 25%, মানে আমরা বুঝি 25/100, অফ মানে গুণ r, তার মানে লসাগু করলে দাঁড়াবে 100r প্লাস 25r হোল ডিভাইডেড বাই 100, অর্থাৎ 125/100r%। এই হবে আমাদের নতুন সুদের হার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল ইকুয়ালস টু x টাকা, রেট অফ ইন্টারেস্ট 125r/100, সময় 3 বছর। তাহলে i কস্ট অফ PRT বাই 100 এর মধ্যে মানগুলো বসানো হলো। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলা হয়েছে যে সুদের হার বৃদ্ধি পাওয়াতে ওই একই সময় অর্থাৎ 3 বছরের জন্য সুদে মূলে হয়েছে 980 টাকা। তার মানে এই ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট হবে 980, প্রিন্সিপাল এক্স হলো, আর ইন্টারেস্টের জায়গায় এই সংখ্যাগুলোকে বসানো হলো, অর্থাৎ PRT বাই 100 এর মানটি বসানো হলো। এবার এখানে একটু কাজসাজি করে আমাদের প্রথম সমীকরণ থেকে আমরা যে মানটি পেয়েছি সেটি এখানে ব্যবহার করব। তাই এক্স কে বাদিকে নিয়ে আসা হলো, অর্থাৎ 980 মাইনাস এক্স লেখা হলো সমান সমান 125/100কে আমি মূল সংখ্যাটা থেকে আলাদা করে দিলাম। 125/100 এখানে থাকলো ইন্টু 3r/100, এটিকে আলাদা রাখলাম। আবার 3r/100 এটির মান আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই 944 মাইনাস এক্স ইন্টু 100। দেখো তোমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি 944 সমান সমান x প্লাস 3rx/100। তাহলে আমরা বলতে পারি যে 944 মাইনাস এক্স সমান সমান 3rx ডিভাইডেড বাই 100। তাহলে এই মানটিকে যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে এখানে 3rx/100 এর জায়গায় 944 মাইনাস এক্স বসবে। তাহলে মানটিকে এখানে ব্যবহার করা হলো এবং এখানে 3rx/100 এর জায়গায় 944 মাইনাস এক্স বসানো হলো। এরপর আমরা ব্র্যাকেটগুলোকে খুলে দেব এবং সংখ্যাগুলোকে সব গুণ করে দাও। গুণ করে এক্স গুলোকে সব আমরা এক সাইডে নিয়ে আসলাম এবং বাকি সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসলাম। তাতে আমাদের দাঁড়ালো 25x ইকুয়ালস টু 20,000 বা x ইকুয়ালস টু 20,000/25, অর্থাৎ 800। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করে দেখাবে। এরপর এই যে মানটি পাওয়া গেল, এই মানটিকে আমরা 1 নম্বর যে সমীকরণ আছে সেই সমীকরণে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 800 বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দেওয়াতে আমরা কি পেলাম, আমরা পেলাম 944 ইকুয়ালস টু 800 প্লাস 3 ইন্টু 800 ইন্টু r/100। সিম্পলিফাই করলাম,
আর 800-কে পক্ষান্তর করে বাদিকে নিয়ে আসলে পেলাম 944 মাইনাস 800 ইকুয়ালস টু 24 আওয়ার, বা 24 আওয়ার ইকুয়ালস টু এটাকে বিয়োগ করে পাওয়া গেল 144, তাহলে 24 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আর ইকুয়ালস টু 144/24 অর্থাৎ 6। সুতরাং নির্ণেয় সুদের হার হবে 6% এবং তিনি বা তার মোট টাকার পরিমাণ হবে ₹800। তো এর পরের প্রশ্নটি অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, যেটিও মাধ্যমিকে 2003 এবং 2006 অর্থাৎ দুবার এসেছিল, এটিও খুব ভালো অঙ্ক। এখানে বলা হয়েছে যে একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে মূলে 1056 টাকা এবং 7 বছরের সুদে মূলে 1248 টাকা হয়। সুদের হার এবং আসল নির্ণয় করো। তো এই অঙ্কগুলোকে আমরা অনেক রকম ভাবে করতে পারি, আমি এখানে একরকম ভাবে তোমাদের সামনে করে দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমরা ধরে নিচ্ছি যে আসল হচ্ছে x টাকা এবং সুদের হার হলো y%। তাহলে প্রথম ক্ষেত্রে p ইকুয়ালস টু x, t ইকুয়ালস টু 4 বছর, y r ইকুয়ালস টু y%, তাহলে i ইকুয়ালস টু PRT/100 থেকে পেলাম 4xy/100, অর্থাৎ মানগুলিকে বসিয়ে দিলে আমরা এই মানটি পাবো। এখন অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আবার অ্যামাউন্ট দেওয়া আছে 1056 বসানো হলো, প্রিন্সিপালের জায়গায় বসলো x, ইন্টারেস্টের জায়গায় বসলো 4xy/100। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল হবে x, সময় হবে 7 বছর, রেট অফ ইন্টারেস্ট y%, i ইকুয়ালস টু PRT/100 থেকে পেলাম 7xy/100। আবার a ইকুয়ালস টু p প্লাস i, এর পরিবর্তে বসলো 1248 সমান p এর জায়গায় x প্লাস 7xy/100। তো এই যে দুটি সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, আমরা 1 নম্বর সমীকরণকে 7 দ্বারা গুণ করব এবং আমরা 2 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করব, যাতে করে এই অংশটিকে আমরা এলিমিনেট করতে পারি। কারণ আমরা যদি এটিকে 7 দিয়ে গুণ করি তাহলে এই অংশটিতে গুণ করার পরে দাঁড়াবে 28xy/100 এবং এই অংশটিকে 4 দ্বারা গুণ করার ফলে দাঁড়াবে 28xy/100। এরপর যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই এই অংশগুলো কেটে যাবে, তাহলে আমরা অপনয়ন করলাম, অর্থাৎ 1 ইন্টু 7 এবং 2 ইন্টু 4 করলাম, করাতে আমাদের যেগুলো আসলো তাতে 28xy/100, 20xy/100টা কেটে গেল, তাহলে এখানে থাকলো 7 ইন্টু 1056 মাইনাস 4 ইন্টু 1248, আর ডান দিকে থাকলো 7x মাইনাস 4x অর্থাৎ 3x। তাহলে এটিকে গুণ করে এবং বিয়োগ করলাম, করাতে দাঁড়ালো উপরে হচ্ছে 2400 আর 3x এর 3টা নিচে চলে আসলো 3, তাহলে কাটাকাটি করে হলো 800, অর্থাৎ আমরা x এর মান পেলাম 800। এবার x এর এই মানটিকে আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাতে পারি। বসিয়ে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের x এর মানের জন্য y এর মান আসবে 8, অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণে বসালাম, 800টা বাদিকে চলে আসলো -800, আর ডান দিকে x এর জায়গায় 800 বসলো, শুধুমাত্র y থাকলো, সিম্পলিফাই করে দাঁড়ালো y এর ভ্যালু 8। সুতরাং আমরা বলতে পারি যে আসলের পরিমাণ হবে হচ্ছে 800 টাকা এবং সুদের হার হচ্ছে 8%। তো তোমরা এই অঙ্কটিকে এইভাবে অনায়াসে করতে পারো। এর পরের অঙ্কটি দেখো, এ বার্ষিক 6% হার সরল সুদে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল এই শর্তে যে সে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে। মানে 1 বছর পর পর কিছু কিছু করে সে ধার শোধ করবে। এর জন্য বার্ষিক 4টি বার্ষিক কিস্তিতে প্রথম 3 কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলের 1/4 অংশ করে দেবে এবং শেষ কিস্তিতে অবশিষ্ট আসল এবং মোট সুদ দেবে। তাহলে চতুর্থ বছরের শেষে এ কত টাকা দেবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। পুরো পিরিয়ডটাকে 4টা ভাগে ভাগ করা হলো, 1 2 3 4। প্রথম বছরের শেষে সেই বছরে তাকে দিতে হবে সুদ এবং আসলের 1/4 অংশ। দ্বিতীয় বছরের শেষে সেই বছরের সুদ এবং অবশিষ্ট বা আসলের 1/4 অংশ। তৃতীয় বছরের শেষে সেই বছরের সুদ এবং আসলের 1/4 অংশ। এরপরে চতুর্থ বছরের শেষে সেই বছরের সুদ এবং বাকি সমস্ত আসল। তাহলে প্রতি বছরে তিনি আসলে 1/4 অংশ করে পরিশোধ করলে অবশিষ্ট আসলের উপরে তাকে সুদ নির্ধারণ করতে হবে। অর্থাৎ তিনি যদি 4 বছর পূর্বে x পরিমাণ টাকা নেন, তাহলে এখানে এসে সে x/4 পরিমাণ টাকা রিফান্ড করবেন, এখানেও সে x/4 পরিমাণ টাকা রিফান্ড করবেন, এখানেও সে x/4 পরিমাণ টাকা রিফান্ড করবেন। তাহলে আমরা যখন দ্বিতীয় বছরের সুদ ক্যালকুলেট করব তখন অবশ্যই আমরা আগে যে সুদ ছিল x মাইনাস x/4 অর্থাৎ 3x/4 এর উপরে সুদটা ক্যালকুলেট করব। তাহলে তার 4 বছরের মোট সুদের পরিমাণ কত হবে। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বছরের সুদটাকে ক্যালকুলেট করতে পারি। প্রথম বছরের ক্ষেত্রে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটাকে আমরা যদি ভাবি যে
960 টাকা, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে সেটা দাঁড়াবে 960 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6 ইন্টু সময়কাল হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100 ইন্টু 4। তাহলে আমরা যখন ধাপে ধাপে প্রত্যেকটা ইন্টারেস্টকে ক্যালকুলেট করব, তখন আমাদের প্রথম ক্ষেত্রে কি দাঁড়াবে? প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট দাঁড়াবে পিআরটি বাই 100, অর্থাৎ প্রিন্সিপাল হলো 960 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6 ইন্টু একের পরিবর্তে 4/4 লেখা হলো ডিভাইডেড বাই 100। এটা প্রথম বছরের ক্ষেত্রে। এবার তোমরা চিন্তা করো, দ্বিতীয় বছরের ক্ষেত্রে যে সুদ হবে সেটার প্রিন্সিপাল, প্রথম বছরে যে প্রিন্সিপাল ছিল 960 টাকা, তার থেকে 1/4 অংশ প্রিন্সিপাল অবশ্যই তার রিফান্ড করা হয়ে গেছে, অর্থাৎ ফেরত দেওয়া হয়ে গেছে। তার মানে তার কাছে এই মুহূর্তে 3/4 ইন্টু 960 টাকা তার দ্বিতীয় বছরের প্রিন্সিপাল। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল হবে 960 ইন্টু 3/4, রেট অফ ইন্টারেস্ট 6 আর নিচে হলো 100। এরপরে চলে আসো তৃতীয় বছরের ক্ষেত্রে। তৃতীয় বছরের ক্ষেত্রে তাহলে তার প্রিন্সিপাল কত হবে? 960 মাইনাস, দু ধাপে তার 1/4 করে শোধ করা হয়ে গেছে, তার মানে 2/4 ইন্টু 960 হবে তার রিমেইনিং প্রিন্সিপাল। তাহলে এটিকে আমরা সিম্পলিফাই করলে আমরা পাবো 2/4 ইন্টু 960। এই হলো তার তৃতীয় বছরের শুরুতে প্রিন্সিপাল। তাহলে আমরা প্রিন্সিপালের জায়গায় লিখলাম 960 ইন্টু 2/4, আর রিমেইনিং থাকলো রেট অফ ইন্টারেস্ট 6 আর নিচে 1000। এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে প্রত্যেকটাই কিন্তু সময়গুলো যেহেতু 1 বছর, তাই এখানে আলাদা করে আর একগুলো লেখা হয়নি, না লিখলেও চলবে, তোমরা যদি চাও এক আলাদা করে লিখতে পারো। এবার চতুর্থ বছরের শেষে এই ক্রমে যদি আমরা যেতে থাকি, তাহলে প্রথম বছরে তার প্রিন্সিপাল ছিল 960 ইন্টু 4/4, কারণ তাকে পুরো টাকাটার উপরেই দিতে হবে। এরপর সে এই প্রিন্সিপালের 1/4 অংশ রিফান্ড করাতে দ্বিতীয় বছরের শুরুতে তার প্রিন্সিপাল দাঁড়িয়েছে 960 ইন্টু 3/4, আবার সে 1/4 অংশ রিফান্ড করে দিল। তাহলে তৃতীয় বছরের শুরুতে তার প্রিন্সিপাল দাঁড়ালো 960 ইন্টু 2/4, আবার সে 1/4 অংশ রিফান্ড করে দিল। তাহলে চতুর্থ বছরের শুরুতে তার দাঁড়াবে 960 ইন্টু 1/4। এই হবে তার প্রিন্সিপালের ক্রমগুলো। প্রথমে 960 ইন্টু 4/4, তারপর একটা 960 ইন্টু 3/4, তারপর একটা 960 ইন্টু 2/4 এবং শেষে একটা 960 ইন্টু 1/4। এবং প্রত্যেকটাই প্রিন্সিপালগুলোর উপরে 1 বছর করে ইন্টারেস্ট, তাই আমরা এক আলাদা করে লিখতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। রেট অফ ইন্টারেস্ট 6% আর নিচে পিআরটি বাই 100 এর নিচের 100 লেখা হলো। তাহলে আমরা পুরো রাশিমালা থেকে 960 ইন্টু 6/100 ইন্টু 4 কমন নিলাম, তাহলে আমাদের ব্র্যাকেটে পড়ে থাকবে 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। তোমরা চাইলে আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে পারো, আমি একটু সংক্ষেপে করেছি। এটাকে যোগ করে পাওয়া গেল 10, উপরের 10 আর নিচের 100 কাটাকাটি করে সিম্পলিফিকেশন করে আমাদের দাঁড়ালো 144 টাকা। এরপর দেখো বলা হয়েছে কি, সে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে। প্রথম 3 কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলের 1/4 অংশ করে দেবে এবং শেষ কিস্তিতে অবশিষ্ট আসল ও মোট সুদ দেবে। তার মানে প্রথম যে 3টি কিস্তি যে আছে সেই কিস্তিগুলোতে তাকে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট দিতে হবে না, তাকে শুধু আসলের 1/4 অংশ করে দিতে হবে। শেষ কিস্তিতে এসে সে পুরো আসলটাই ফেরত দেবে এবং সঙ্গে যে সুদটা হবে তার 4 বছরে সেটা ফেরত। 3 বছরে সে ধাপে ধাপে আসলগুলো পরিশোধ করবার পরে তার কাছে আর কতটুকুন আসল অবশিষ্ট থাকবে। প্রথম আমরা দেখে নিই 3 বছরে তিনি কতগুলো আসল পরিশোধ করেছেন। প্রথম বছরে তিনি পরিশোধ করেছিলেন 960-এর 1/4 অংশ, দ্বিতীয় বছরেও তিনি পরিশোধ করেছিলেন 1/4 অংশ, তৃতীয় বছরেও তিনি পরিশোধ করেছিলেন 1/4 অংশ। আসলে 3 বছরে তিনি মোট 3/4 অংশ পরিশোধ করেছেন। কার? 960 টাকার, তাই তো? তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা পেলাম 720 টাকা। তার মানে 960 টাকা প্রিন্সিপালের মধ্যে থেকে তিনি 720 টাকা অলরেডি 3 বছরে রিফান্ড করে ফেলেছেন। তার মানে তার কাছে এখন আর 240 টাকা রিফান্ড করতে হবে আসল হিসাবে। আবার এই 3 বছরে তার সুদ জমেছে 144 টাকা। তাহলে 144 এবং অবশিষ্ট আসল অর্থাৎ 240, এটিকে যোগ করলে আমরা যেটা পেলাম তাকে 4 বছরের শেষে গিয়ে সেই পরিমাণ টাকা অর্থাৎ 384 টাকা রিফান্ড করে দিতে হবে। তাহলে তার আসল এবং সুদ সবকিছু শোধ হয়ে যাবে। এর পরের অঙ্কটি এবং আজকের ভিডিও শেষ অঙ্ক, যেটি মাধ্যমিক 2012 সালে এসেছে। দেখো বলা হয়েছে যে এক ব্যক্তি তার 12 বছর এবং 14 বছরের 2 ছেলের জন্য 18,750 টাকা এমন ভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গিয়েছে? তো ধরি তিনি 12 বছর বয়সের ছেলের জন্য X টাকা এবং অবশ্যই 14 বছর ছেলের জন্য অবশিষ্ট অর্থাৎ
18,750 মাইনাস এক্স টাকা জমা রেখেছিলেন। এবার দেখো দুজনেরই যখন 18 বছর বয়স হবে তখন তারা টাকা হাতে পাবে। তাহলে যে ছেলে ছোট অর্থাৎ 12 বছর তার ক্ষেত্রে সময়সীমা হবে 18 মাইনাস 12 অর্থাৎ 6 বছর, এবং যে বড় ছেলে অর্থাৎ 14 বছর বয়সী তার ক্ষেত্রে সময়সীমা হবে 18 মাইনাস 14 অর্থাৎ 4 বছর। তার মানে আমরা বলতে পারি ছোট ছেলের জন্য টাকাটি ব্যাংকে জমা থাকবে 6 বছর এবং বড় ছেলের জন্য টাকাটি ব্যাংকে জমা থাকবে 4 বছর, এবং উভয়ের ক্ষেত্রেই সুদের হার 5%। তাহলে ছোট ছেলের জন্য ধরে নিলাম আমরা এক্স পরিমাণ টাকা রেখেছিলেন আর বড় ছেলের জন্য অবশিষ্ট 18,750 মাইনাস এক্স টাকা রেখেছিলেন। কিন্তু যাই হোক তাদের যখন 18 বছর হবে তখন তারা কিন্তু সুদে মূলে সমান পরিমাণ টাকা পাবে। তাহলে 12 বছরের সন্তানের ক্ষেত্রে পি ইকুয়ালস টু এক্স, টি ইকুয়ালস টু বিয়োগ করে 6 বছর হলো, রেট অফ ইন্টারেস্ট 5%, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 থেকে পেলাম 30x বাই 100। তাহলে অ্যামাউন্ট হলো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, লসাগু করে পাওয়া গেল 130x বাই 100। আবার 14 বছরের সন্তানের ক্ষেত্রে প্রিন্সিপাল ইকুয়ালস টু 18,750 মাইনাস এক্স, টাইম ইকুয়ালস টু 18 বছর মাইনাস 14 বছর অর্থাৎ 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 5%, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। এক্ষেত্রে অ্যামাউন্ট হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট সমান সমান 18,750 মাইনাস এক্স প্লাস এটা হলো 4 5 20 ইন্টু 18,750 মাইনাস এক্স বাই 100। তাহলে এখানে লসাগু করে দেখো এই দুটো রাশি থেকে কিন্তু আমরা যদি চাই আমরা 18,750কে কমন নিতে পারি এই দুটো থেকে। তাহলে কমন নিলে 18,750 মাইনাস এক্স চলে গেল, রিমেনিং কি পড়ে থাকলো, প্রথমে আমাদের পড়ে থাকলো 1 প্লাস দ্বিতীয়টিতে পড়ে থাকলো 20 বাই 100। তাহলে 18,750 মাইনাস এক্স, আর এটিকে আমরা যদি লসাগু করে সিম্পলিফাই করি আমাদের দাঁড়াবে 120 বাই 100। তাহলে এই হলো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সুদ আসল, আর প্রথম সন্তানের ক্ষেত্রে সুদ আসল ছিল 130x বাই 100। তাহলে আমরা বলতেই পারি যে প্রশ্নানুসারে 130x বাই 100 সমান সমান 18,750 মাইনাস এক্স ইন্টু 120 বাই 100। তো নিচের থেকে আমরা 100 গুলো কেটে দিতে পারি, উপর থেকে আবার 0 0 কেটে দিতে পারি। তাহলে আমাদের বাম সাইডে থাকবে বা লেফট হ্যান্ড সাইডে থাকবে 13x আর রাইট হ্যান্ড সাইডে আমাদের থাকবে 12 ইন্টু 18,750 মাইনাস 12 ইন্টু এক্স। তো এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলাম, অবশিষ্ট রাশিগুলোকে একদিকে রাখলাম, অর্থাৎ 13x প্লাস 12x পক্ষান্তর করে মাইনাসটি বাদিকে সাথে প্লাস হলো, আর এটাকে গুণ করে পাওয়া গেল 225,000। তাহলে এখানে যোগ করে পেলাম 25x, আবার 25কে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে পক্ষান্তরের নিয়ম অনুসারে ভাগ হয়ে যাবে। তাহলে 225,000 বাই 25কে কাটাকাটি করে পাওয়া গেল 9,000। সুতরাং তিনি 12 বছরের ছেলের জন্য 9,000 টাকা এবং 14 বছরের ছেলের জন্য অবশিষ্ট অর্থাৎ 18,750 মাইনাস 9,000 সমান সমান 9,750 টাকা রেখে গিয়েছিলেন। তো এইভাবে তোমরা সরল সুদ কষার অঙ্কগুলোকে স্টেপ বাই স্টেপ করে দেখাবে, এবং তোমরা দেখতেই পারলে যে মাধ্যমিকের বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলোই প্রায় আমরা শুধুমাত্র আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 এবং অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এই দুটো সূত্র দিয়ে করতে পারলাম। আমাদের আর আলাদা করে কোনো সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজন পড়লো না। তো তোমাদের কাছে যে টেক্সট বুকস আছে এবং যে রেফারেন্স বুকসগুলো আছে তোমরা অবশ্যই সেই বইগুলো থেকে এই জাতীয় আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করো, এবং এই অঙ্কগুলোকে তোমরা বারবার করে প্র্যাকটিস করো, এবং এখান থেকে বা টেক্সট বুক থেকে বা অন্য কোনো রেফারেন্স বুক থেকে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই সেটি আমাকে কমেন্টসে লিখে জানিও।